ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওয়ে আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যেটি ইতিহাসের তো বটেই, কিন্তু তাতে রয়েছে বিজ্ঞানের ছোঁয়া এবং গণিতের স্বাক্ষর। এই বিশেষ টপিকটি যেটার উপর আজ আমরা আলোকপাত করতে চলেছি সেটি হলো কার্বন ডেটিং। এই কার্বন ডেটিং পদ্ধতিটা হয়তো অনেকেই শুনেছো, অনেকেই শোনোনি। যারা শুনেছো তারাও এবং যারা শোনেনি তারাও এত নিখুঁতভাবে বা এত বিশ্লেষণাত্মকভাবে এই বিষয়টি জানো কিনা আমি জানি না, কিন্তু তোমরা আজ এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এর ধারাটি সম্পূর্ণরূপে বুঝতে পারবে। তো এই কার্বন ডেটিং জিনিসটা কি আগে একটু জেনে নেওয়া যাক। এই কার্বন ডেটিংটা আসলে এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেটা দিয়ে আমরা যে কোনো জীবজ উপাদানের বয়স নির্ধারণ করতে পারি। কিরকম বয়স? না, ধরা যাক আমি যদি কোনো জীবজ উপাদান পাই তাহলে সেটিকে বিশ্লেষণ করে এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমি নির্ধারণ করতে পারবো যে যে প্রাণীর অংশ সেই জীবজ উপাদানটি বা যে উদ্ভিদের অংশ, সেই অংশটির মৃত্যু বা সেই প্রাণী বা উদ্ভিদটির মৃত্যু আজ থেকে কত বছর আগে হয়েছে বা কদিন আগে হয়েছে। বিষয়টা শুনতে আশা করি খুব আগ্রহজনক লাগছে, ইন্টারেস্টিং টপিক এটা একটা। তো এটা সম্পূর্ণরূপে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক আমরা একটা হাড়ের টুকরো পেলাম, সেই হাড়ের টুকরোটা আসলে যে প্রাণীটির, সেই প্রাণীটির মৃত্যু কবে হয়েছিল সেটা আমরা জানতে পারি এই পদ্ধতিটি দিয়ে। এটা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক, উচ্চমানের বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই কার্বন ডেটিং নিয়ে আজ আমরা জানবো যে এর নীতি কি, পদ্ধতি কি এবং এর গণিতের ধারার দিকটাও আজ আমরা একটু জেনে নেব। তো প্রথমত আগে বলি এর নীতিটা কি। অ্যাকচুয়ালি কি হয় না, যখন কোনো প্রাণী বা উদ্ভিদ জীবিত থাকে, যেমন আমি জীবিত, আমার দর্শক তোমরা জীবিত, তো আমাদের উভয় দেহে অর্থাৎ জীবিত দেহে দু ধরনের কার্বন পাওয়া যায়। একটাকে বলা হয় C12, একটা হয় C14। তোমরা জানো যে এটাকে পরমাণু ক্রমাঙ্ক বলে। তো এই অ্যাকচুয়ালি দেখে বলা হয় আইসোটোপ, সমস্থানিক মৌল। তো এই C12 ও C14 থাকে। মৃত্যুর পর যখন কোনো প্রাণীর মৃত্যু হয় তখন তার দেহে এই C12টা পাওয়া যায় না, C12টা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু C14 যেটা, সেটা একটা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল, খুব ভালো কথা। তো এই তেজস্ক্রিয় মৌলটা আর বৃদ্ধি পায় না যেমন, তেমন এর ক্ষয় আস্তে আস্তে ঘটে। অর্থাৎ C14টা ক্রমাগত 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 করে একটু 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 করে কমতে থাকে এবং একটা সময় ধরা যাক আজকের দিনে দাঁড়িয়ে সেই C14টা আগের থেকে অনেকটা পরিমাণেই কম হয়। এখান থেকে মনে রাখা খুব দরকার যে C14 এর মান কিন্তু কোনো জিরো হতে পারে না। কোনো প্রাণী ধ্বংসাবশেষ সেটা যত বছর পুরনোই হোক না কেন, জিরো খুব একটা হতে পারে না, জিরো হওয়ার সম্ভাবনা খুব কম। তো ধরা যাক C14 টেক কনভার্ট হয়েছে। তো এই আজকের দিনে C14 এর মান এবং এই দিনে C14 এর মানটাকে যদি আমরা বার করতে পারি, এদের মধ্যে একটা বিশেষ গাণিতিক সূত্র দিয়ে আমরা সেটাকে মেজার করতে পারি। তো এই গাণিতিক সূত্রটা আমি একটু বলতে চাই। তা তো গাণিতিক সূত্র আগে দেখাই, তারপরে আমি পদ্ধতিতে আস্তে আস্তে যাব। কি বললাম না, C14 যা ছিল ক্রমাগত দিনের পর দিন C14 ক্ষয় পেতে 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 একটা টাইমে এসে ঠেকেছে। আর আজকের দিনে C14টা অনেকটা কম আছে। তো এই C14টা যদি কম থাকে তাহলে এর আগের মানটা এবং এর মানটা যদি আমি বার করতে পারি, তাহলে এদের মধ্যে একটা গাণিতিক সূত্র আছে, সেই গাণিতিক সূত্রটা দিয়ে আমরা এদের বয়সটা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তো আসি এই গাণিতিক সূত্রটায়। অ্যাকচুয়ালি কি হয়, তোমরা বিক্রিয়া পড়েছো, বিক্রিয়ক থেকে বিক্রিয়াতে পদার্থ। তো এখানে একটা এক প্রকার বিশেষ বিক্রিয়া হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় তেজস্ক্রিয় বিঘটন। অর্থাৎ একটা তেজস্ক্রিয় মূল্য আস্তে 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 ক্ষয় পাচ্ছে, অর্থাৎ বিঘটিত হচ্ছে। এই বিঘটনটাকে একটা খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। অ্যাকচুয়ালি এই বিঘটনটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, এই প্রথম ক্রমের বিক্রিয়ার রূপটা দেখাচ্ছি। ধরা যাক ধরা যাক এন, এন হচ্ছে আমার C14 এর পরিমাণ পরিমাণ ঠিক আছে। তো এই C14 এর পরিমাণটা
আস্তে 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 ক্ষয় পাচ্ছে, বারবার বলছি। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে চলে না, প্রথম ক্রমিক বিক্রিয়ায় চলে। অর্থাৎ এই প্রথম ক্রমিক বিক্রিয়াটা লেখা হয় এইভাবে। আচ্ছা আমি একটু এই সাইড থেকে টানি, সরি। এটা চলে এইভাবে। এই ডিএনডিটি, আমি জানি না কজন জানো, এটাকে বলা হয় অবকলন। এই টিটা হলো সময়, টাইম, টিটা হলো সময়, ঠিক আছে। তো এই ডিএনডিটি ভ্যারিসেস এন, ভ্যারিসেস মানে হচ্ছে ভেদ, অর্থাৎ এন বাড়লে ডিএনডিটি বাড়বে। এই ডিএনডিটি আমাদের বলে যে সময়ের সাথে সাথে এই এন এর কতটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন মানে অ্যাকচুয়ালি ক্ষয়। তারপরে আসে আমাদেরকে, অনেকেই আমরা, তোমরা জানো কিনা জানি না, এই ভেদটাকে যদি আমাদের সমান করতে হয় তাহলে একটা ধ্রুবক গুণ করতে হয়, যেটাকে বলা হয় ল্যামডা। তাহলে ডিএনডিটি ইজ ইকাল টু ল্যামডা এন। এই ল্যামডাটাকে বলা হয় তেজস্ক্রিয় ধ্রুবক বা তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। হলো। এরপর নেক্সট এই ডিটাকে আমরা এদিকে মাল্টিপ্লাই করব। এই ম্যাথটা খুব ভালো করে দেখো, ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা আরেকটা কাজও করাতে পারি, আমরা এই ডিএনটাকে এন তলায় আনতে পারি, অর্থাৎ আমরা এটাকে মুছে দিয়ে ল্যামডা ডিটি করে দিলাম, এবং এই এনটা যেটা এর এনটা এটাকে নিচে নিয়ে চলে এলাম। তাহলে এন গুলো একদিকে, টি গুলো একদিকে। নেক্সট আমরা করবো সমাকলন, উভয় পক্ষের সমাকলন। সমাকলন যার ইংরেজিতে বলে যাকে ইন্টিগ্রেশন। তো সেই ইন্টিগ্রেশন কজন জানো আমি জানি না, তো তোমরা ইন্টিগ্রেশন দেখো, ভালো লাগবে। ইন্টিগ্রেশনের সাইন হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা করব ডিএন বাই এন, ঠিক আছে, ইজিক্যাল টু ল্যামডাটা ধ্রুবক, তাই ল্যামডাটা বাইরে ডিটি, ঠিক আছে। এর ইন্টিগ্রেশনটার অ্যান্সার হয় এলএন এন ল্যামডা টি, খুব ভালো কথা, প্লাস সি, সিটা হচ্ছে একটা আইএফ, সরি আইসি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অর্থাৎ এই সিটা একটা ধ্রুবক, খুব ভালো কথা। এবার এই সিটার মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এই সিটা ধ্রুবক, এই সিটা ধ্রুবক, একদম কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে। টিটা যদি জিরো হয়, টিটা জিরো মানে, আচ্ছা টিটা মানে সময়, সময় থেকে না, প্রাণীটার মৃত্যুর পর থেকে কতটা সময় হয়েছে সেটা আমাদের বার করতে হবে, কত বছর আগে। তো এই টিটা কে যদি আমরা জিরো ধরি, টি জিরো মানে কি, সদ্য প্রাণীটির মৃত্যু হয়েছে। সদ্য প্রাণীটির মৃত্যু হওয়ার সাথে যদি হয় তাহলে এই টার্মটা উঠে যাচ্ছে, টি ইজুকাল টু জিরো হলে এই টার্মটা চলে যাচ্ছে, তাহলে সি ইজুকাল টু এল এন বাই এন। তাহলে এই এন কে আমরা লিখবো, এন না লিখে এন জিরো। এন জিরো মানে আসলে যখন প্রাণীটির মৃত্যু হয়েছিল তখন এন জিরো পরিমাণ C14 মানে কার্বন 14 তার মধ্যে উপস্থিত ছিল। তাহলে এলএন এন ল্যামডা টি এলএন এন জিরো, কারণ কি না সি এর মান এলএন এন জিরো ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। নেক্সট এলএন এন মাইনাস এলএন এন জিরো ইকুয়াল টু ল্যামডা টি। আচ্ছা তার সাথে একটা ব্যাপার থাকে আমাদের, সেটা হচ্ছে বলছি এলএন, এটা হচ্ছে লগ এর নিয়ম, এটা এলএন মানে লগ ই বেস, তো এই লগ ই নিয়ম হচ্ছে এলএন এন বাই জিরো ল্যামডা টি, ঠিক আছে। এফডি বোঝা গেছে। এবার কি, যেহেতু আমরা এই এনটার মানটা উল্টো দিক থেকে বার করছি, কেন উল্টো দিক থেকে বার করছি না, এনটা তো ক্ষয় পাচ্ছে মানে এনটা কমছে। এই সূত্রটা যদি আমরা মান বার করতে যাই তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখাচ্ছি না, এন এর মানটা বাড়ছে, কিন্তু আদতে তো এন এর মানটা কমছে, এন এর মান তো বাড়বে না, এন এর মান সময়ের সাথে সাথে ক্ষয়ছে। তার জন্য এখানে একটা মাইনাস দেওয়া হয়। এই মাইনাসটা আমি আগেও দিতে পারতাম, বাট পরে দিলাম যাতে তোমরা এই লজিকটার সাথে খুব বেশিভাবে অ্যাটাচ হতে পারো। এই মাইনাস এনটা দেওয়ার কারণ হচ্ছে এটা সময়ের সাথে সাথে ক্ষয়ছে। এই সূত্রটা লিখেছি এটা বাড়ার জন্য লিখেছি, ক্ষয়ের জন্য আমরা কি একটা করে মাইনাস দেবো, তাহলে এখানে মাইনাস
এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, এটা তাহলে প্লাস। এইখানে মাইনাস না দিয়ে আমরা কি করব না, আমরা জানি লগের এলএন বা লগের আগে মাইনাস থাকলে যদি ফ্র্যাকশন থাকে তাহলে এটা অপোজিট করে দিলেই উত্তরটা এক চলে আসে। তাহলে কিচ্ছু না, এটাকে আমরা ছোট করে n0/n করে দেবো, এবং তার ফলে লাস্টে যেটা থাকবে টির মান যেটা আমরা বার করতে চাই সেটা হচ্ছে 1/λ ln n0/n। তো এটা হচ্ছে এইভাবে সূত্রটাকে আনা হয়, এইটা হচ্ছে সেই বিশেষ সূত্রটা, যে সূত্রটা দিয়ে আমরা ওই কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে যে কোনো জীবজ উপাদানের বয়স নির্ধারণ করতে পারি। সূত্রটা আরেকবার লিখি, যে মেন সূত্রটা সেটা আরেকবার লিখি। টি ইজ ইকুয়াল টু, আমরা যেটা বার করলাম এখনই, ln n0/n। n0 আর n এর মান তো আমরা কার্বন ডেটিং পদ্ধতি দিয়ে বার করব, ল্যামডাটা ধ্রুবক বলে দিয়েছি। C14 এর ক্ষেত্রে ল্যামডার যে মানটা হয় সেটা হচ্ছে ln2/5730 ইয়ার ইনভার্স। এটা হচ্ছে ইয়ার ইনভার্স, মানে প্রত্যেক ইয়ারে এইটা, ঠিক আছে। তাহলে টোটাল ইয়ারটা আমরা করবো, এটার ভ্যালু হয় এই যদি ln2/5730টাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেটার করে নিতে পারো, দেখতে পারো 1.21 × 10⁻⁴, ঠিক আছে। তাহলে এই ল্যামডার জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে এটা দাঁড়াবে t ইজ ইকুয়াল টু 1/1.21 × 10⁻⁴ ln n0/n। তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারছো এই যে সমীকরণটা আমরা তৈরি করেছি, এখানে যদি n0 আর n এর মানটা বার করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই ওই কার্বন ডেটিং এ দিয়ে একদম টিটা অর্থাৎ বয়সটা নির্ধারণ করতে পারবো। একটা ছোট্ট অঙ্ক করে দেখাই সূত্রটা কিভাবে কাজ করে, ঠিক আছে। আমাদের মেন সূত্র কোনটা আমি একবার লিখবো, তাই তোমাদের একদম গেঁথে যায় মনে। এটা সিলেবাসের অন্তর্গত হতেও পারে না হতেও পারে, কিন্তু এটা জানাটা খুব দরকার, ভালো লাগবে জানতে। দেখ 1 আমরা কি বার করলাম 1.21 × 10⁻⁴, ঠিক আছে, ln n0/n। বেশ, ধরা যাক আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমরা যে নমুনাটা পেয়েছি গণনা করে দেখা যাচ্ছে যে যে C14টা তার মৃত্যুর সময় ছিল সেই প্রাণীটার, বর্তমানে সেটা তার 25% অবশিষ্ট আছে, মানে আগে যা ছিল তার থেকে মানে 25%, তার 25%, অর্থাৎ 100 গ্রাম থাকলে এখন 25 গ্রাম রয়েছে, 75 গ্রাম ক্ষয় হয়ে গেছে। বেশ, ঠিক আছে, তাই হোক। তাহলে আচ্ছা, তাহলে আমরা কি হয়, তার মানে ব্যাপারটা কিরকম না, n যেটা সেটা হচ্ছে n0 × 25/100, যেটাকে আমরা ইয়েতে প্রকাশ করি, বললাম একদম ইয়ের প্রকাশ করি শতকরায়। 2500 4 কাটলো, তাহলে n0/n এর ভ্যালুটা হবে 4, ঠিক আছে। তাহলে টি এর যে ভ্যালুটা যেটা আমরা বার করবো সেটা হবে 1.121 × 10⁻⁴ ln 4। এই ln 4 এর মান মোটামুটি হবে ln 4। এটা তোমরা এক্ষুনি ভিডিওটিকে পজ করে ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, ঠিক আছে, দেখো কত অ্যান্সার হয়, ঠিক আছে। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটি করেছো এবং মোটামুটি ভাবে এর বয়স আসছে 11,457 ইয়ার, অর্থাৎ 11,457 বছর আগে এই নমুনাটি যে প্রাণীর অংশ তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা বার করতে পারলাম যে ঠিক কত বছর আগে তার মৃত্যু হয়েছে, তাহলে বয়সটা নির্ধারণ হলো। তো এটাই সেই বয়স, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার, এটা নিয়ে আর বলার মতো কিছু নেই, সূত্রটা নিয়ে বলার মতো কিছু নেই। এবার আমরা জানবো যে এক্স্যাক্টলি কার্বন ডেটিং দিয়ে প্রথমে আমরা কি করতে হবে, আমাদের কার্বন ডেটিং এর ধাপ ধাপ পদ্ধতিগুলো এবার আস্তে আস্তে আমরা জানবো।
প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নমুনা সংগ্রহ, অর্থাৎ সেই নমুনার কথা যেটা বারবার বলছি। ধরা যাক একটা প্রাণীর হাড় যেটা আমরা সংগ্রহ করেছি, যেটা আমাদের নমুনা, মানে যেটা আমরা চাই যে তার বয়সটা আমরা নির্ধারণ করি। সেকেন্ড আমাদের করতে হবে সেটা সংগ্রহ করার পর বিশুদ্ধিকরণ, অর্থাৎ আমাদের দরকার তো C14টা, কিন্তু C14 ছাড়া তো সেখানে আরো বিভিন্ন রকমের যৌগ থাকবে, কিছু অশুদ্ধি থাকবে, তো সেগুলোকে আমাদের বিশুদ্ধিকরণ করতে হবে। মানে যদি মাটির মধ্যে সেটা পড়ে থাকে, আমরা কুড়িয়ে পেয়েছি, তাহলে তার মধ্যে মাটিও লেগে থাকবে, তো সেগুলো বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য দিয়ে আগে বিশুদ্ধ করে নেওয়া হয়। 3 নম্বরে যেটা করা হয় সেটা হচ্ছে সেটাকে দহন করা হয়। দহন করে লাভ কি না, দহন করলে তৈরি হবে CO2। এই CO2-র মধ্যে কিন্তু C14টা গেঁথে আছে। হ্যাঁ, C12 তো নেই, C12 তো ক্ষয়ে গেছে, তবু একটা CO2 বেরোবে। CO2 যেটা বেরোবে, কার্বন ডাই অক্সাইড যেটা যেটা বেরোবে, তার মধ্যে C14টা থাকবে। এই CO2টাকে আমরা সংগ্রহ করব গ্যাস জারে, অর্থাৎ CO2 যেটা বেরোলো, এটা ঝোঁয়াটা বেরোচ্ছে, সেখান থেকে CO2টাকে আমরা গ্রহণ করবো, এবং এই CO2 থেকেই আমরা আস্তে আস্তে C14টাকে এক্সট্রাক্ট করব। তাহলে এইভাবে আমরা নমুনা থেকে নমুনা সংগ্রহ করে বিশুদ্ধ করে পুড়িয়ে সেই CO2 থেকে কার্বনটাকে তো পেলাম। এবার যেটা করতে হবে, কার্বনটাকে বিশুদ্ধ করতে হবে। কার্বনটাকে বিশুদ্ধ করতে হবে। তো এই কার্বনটাকে বিশুদ্ধ করার পর, বিশুদ্ধ করলাম, সরি, বিশুদ্ধ করার পর এর পরিমাণটা জানতে হবে। তো এই পরিমাণটা জানার জন্য আমাদের অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে পুরনো পন্থা যেটাকে বলা হয় বিটা কাউন্টিং, অর্থাৎ বিটা কাউন্টিং করেও ওই নাইট্রোজেন 4 দিয়ে এটাকে ব্যবস্থা করে কার্বন 14 মানে মান বার করা যায়, অথবা বর্তমানে ব্যবহার করা হয় AMS, অ্যাক্সিলারেশন মাস স্পেকট্রোস্কোপি। অ্যাক্সিলারেশন মাস স্পেকট্রোস্কোপি, এটা একটা স্পেকট্রোস্কোপিক প্রসেস, যেটা দিয়ে খুব সহজে এবং খুব নিখুঁতভাবে কোনো স্যাম্পেলে বা কোনো নমুনায় C14 এর পরিমাণ নির্ধারণ করা যায়। হলো, C14 এর মান পেলাম। এইবার একটা এবং এই AMS থেকেই একটা প্রেডিক্ট করা যায় যে অ্যাকচুয়ালি অরিজিনাল লেভেল কত থাকতে পারে। এই AMS এমন একটা পদ্ধতি, এটা খুব ডিপ পদ্ধতি, তাই আমি এটাকে ব্যাখ্যা করতে চাই না। এই AMS দিয়ে যেমন বর্তমান C14টার মানও বার করা যায়, তেমন এই ডেটাকে, অর্থাৎ এই তথ্যটাকে বিশ্লেষণ করেও কিন্তু আমরা অরিজিনাল, অর্থাৎ প্রাণীটার যখন মৃত্যু হয়েছিল তখন তার দেহে কতটা পরিমাণ C14 থাকতে পারে সেটা প্রেডিক্ট করে নিতে পারি। তাহলে আমরা সেখান থেকে C14 পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেল। বিটা কাউন্টিং খুব ভালো, এখন আর ইউজ করা হয় না, খুব পুরোনো পদ্ধতি, ট্র্যাডিশনাল প্রসেস, কিন্তু এখন AMS ভ্যালু বার করা যায়, যেটা AMS দিয়ে খুব সহজে এবং খুব নিখুঁতে দুটো C14 এর মানই বার করা যায়। বেরিয়ে গেল সময়, সময়টা বেরিয়ে গেল, ডান। এবার নেক্সট আমাদের দরকার টি, সেই সূত্রটা যেটা আমরা একটু আগেই, যেটাকে নিয়ে এত কাণ্ড করলাম, 10⁻⁴ ln n0/n। আচ্ছা, তাহলে হয়ে গেল n0 আর n তো আমরা ওই AMS থেকে পেয়ে গেছি। তাহলে এর পুরো ভ্যালু জানা, আমরা ক্যালকুলেটারে ফেললেই এই টি এর ভ্যালুটা বার করতে পারবো যে কোনো জীবজ উপাদানের ক্ষেত্রে। এবার তাহলে হলো, এরপর নেক্সট যে লাস্ট প্রসেস, সেটাকে করা হয় ক্যালিব্রেট করা হয়। ক্যালিব্রেট মানে, এটা তো গণনামূলক পদ্ধতি, তাই হতে পারে এখানে কিছু ভুল আছে। কিরম ভুল না, C14 এর মানটা সবসময় একইভাবে ভ্যারি করে না। আমরা যে অঙ্কটা করেছি সেটার জন্য আমরা ধরে নিয়েছি যে C14টা একইভাবে প্রথম ক্রমে একইভাবে ক্ষয় হতে হতে আছে, কিন্তু এক একটা সময় প্রাকৃতিক কারণে তার বেশি ক্ষয় হয়, কোনো কোনো সময় কম হয়। তো সেটার জন্য এটাকে ক্যালিব্রেট করা, অর্থাৎ একটা ডেটার সাথে আরেকটা ডেটার সাথে ম্যাচ করে সেটাকে ক্যালিব্রেট করে নেওয়া দরকার। এবং এই ক্যালিব্রেশনের প্রসেসটাকে বলা হয় ট্রি রিং প্রসেস বা ট্রি রিং ডেটা প্রসেস। এই ট্রি রিং দিয়ে, এটা একটা খুব ডিপ রিসার্চ পদ্ধতি, এটা নিয়েও এটা আলোচনা করার বিষয় নয় এখানে। এই ট্রি রিং দিয়ে আমরা এই ডেটাটাকে ক্যালিব্রেট করে নিই, যার ফলে এই ডেটা যেটা আমাদের এই টিটা বেরোলো তার থেকে একটু 19 বিষয়, এবং আমরা মোটামুটি একটা অ্যাকিউরেট ডেট পেয়ে যাই। এবং এত কিছু করার পর, অর্থাৎ নমুনা সংগ্রহণ, বিশুদ্ধিকরণ, সেখান থেকে দহনের মাধ্যমে সেখান থেকে CO2-র মধ্যে দিয়ে কার্বনটাকে বার করা, সেটাকে AMS এবং
বিটা কাউন্টিং দিয়ে তার C14 এর মানটা অরিজিনাল মান এবং এখনকার মান দুটোকে বার করে এই সূত্র দিয়ে ফেলে এই টাইমটা ক্যালকুলেট করে ট্রি রিং দিয়ে ক্যালিব্রেট করে যে লাস্ট যে অন্তিম সময়টা আমাদের কাছে আসে সেটাই অ্যাকিউরেট ডেট, সেই স্যাম্পেলটা। তো এইভাবে আমরা একটা স্যাম্পেলের বয়স নির্ধারণ করতে পারি এতটা একটা লম্বা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। তো এই কার্বন ডেটিংটা তো নিয়ে জানা গেল। এই কার্বন ডেটিং এর সব থেকে ভালো হচ্ছে এটা মোটামুটি যে কোনো জীবজ উপাদানের ক্ষেত্রেই চলে। কাঠ হতে পারে বা বিভিন্ন রকমের হাড়, যে কোনো প্রাণীর যে কোনো ধ্বংসাবশেষ, জীবাশ্ম, উদ্ভিদের অংশ বিভিন্ন থেকেই এর বয়স নির্ধারণ করা যায়। এবং এর একটা খারাপ দিক যেটা সেটা হলো এটার ম্যাক্সিমাম হচ্ছে 50,000, মানে 50,000 পর্যন্ত এটা ক্যালকুলেট করতে পারে। যদি ওই টিটার মানটা 50,000-এর উপর চলে যায় না, তাহলে অশুদ্ধি দেখা যায় সেই গণনার মধ্যে। অর্থাৎ 50,000 আগের বছরের পুরনো কিছু তার বয়স নির্ধারণ করতে গিয়ে আমাদের ওই C4 আর C14 এর কাউন্টিংটা ঠিকঠাক হয় না, যার জন্য গন্ডগোল দেখা যায়। তাই কার্বন ডেটিংটা 50,000 বছরের মধ্যে সমস্ত জীবজ উপাদানের সুন্দরভাবে তার বয়সটা নির্ধারণ করতে পারে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অন্যান্য চিরাচরিত ভিডিওটির থেকে এটা একটু অন্যরকমই বানালাম, কারণ এখানে বিভিন্ন রকমের বিজ্ঞানের তত্ত্ব ছিল, প্লাস ইতিহাসের একটা ধারা ছিল, আবার অঙ্কও দু একটা করালাম। আশা করছি এই ভিডিওটার নতুনত্ব ধারা এবং তোমাদের কাছে খুব আগ্রহজনক বলে মনে হয়েছে। কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে এটা তো গেলো জীবজ উপাদানের কথা, অজীবজ উপাদানের একদম বয়স নির্ধারণ এবং আরো ইতিহাসের ডিপ গবেষণামূলক তত্ত্ব নিয়ে আমি কিন্তু ভিডিও বানাতে প্রস্তুত আছি। তাই তোমরা সঙ্গে থেকো। আশা করি এই ভিডিওটা তোমাদের মধ্যে কিছুটা হলেও আগ্রহের সঞ্চার করেছে এবং এখান থেকে আরো একটি বার্তা যাচ্ছে যে ইতিহাস শুধু ইতিহাস নয়, ইতিহাস সবকিছুর সমষ্টি। ঠিক আছে, ভালো থেকো, অল দ্য বেস্ট।